প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সংযুক্ত হই। গত 6 বছর ধরে আমাদের এই আয়োজন। অনেক বিষয় নিয়ে কথা বলি। নারী স্বাস্থ্য মূলত আমাদের মূল ফোকাস, তার পাশাপাশি কৃষি নিয়ে আমাদের অনেক আয়োজন থাকে। আমরা আজকেও কৃষি নিয়ে কথা বলবো। চুয়াডাঙ্গায় যাচ্ছি। চুয়াডাঙ্গার নূরনগরে বসেছেন যারা কৃষি পণ্য বিক্রি করেন, তাদের সঙ্গে আজকে আলাপ হবে। এবং স্টুডিওতে আছেন কৃষিবিদ মোহাম্মদ আতাউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর আমার সঙ্গে সরাসরি নূরনগরে যিনি সংযুক্ত হবেন অথবা আমাদেরকে সমন্বয়টা করবেন, এই অনুষ্ঠানের সহ উপস্থাপনার দায়িত্বটি যিনি পালন করবেন, তিনি মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ ভাই আছেন ওখানে। অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ওখানে যারা আছেন সকলেই আমি জেনেছি যে ওনারা কৃষি যেই প্রোডাক্ট, কৃষি সংশ্লিষ্ট যেসব প্রোডাক্ট সেগুলোর ওনারা বিক্রি করেন, তাদের উদ্যোক্তা ইত্যাদি। তো ওনাদের নানান রকমের সমস্যা, আজকে বোধহয় বালাইনাশক নিয়েই কথা হবে। কি বলেন মোস্তাফিজ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন আপা? জি ভালো আছি। একটু বলবেন মানে কারা রয়েছেন আপনার পেছনে? আমাদের পিছনে আছে, আমাদের এইখানে চুয়াডাঙ্গা AIRN এর 4টে উপজেলা চ্যাপ্টার এখানে পিছনে বসে রয়েছেন বিভিন্ন পদে। এরা কৃষি পণ্য বিক্রি করেন, কৃষির সঙ্গে সংশ্লিষ্ট, মানে যে সার, বীজ, কীটনাশক সেগুলোর ওনারা বিক্রয় করেন। জি, এখানে কারোর অভিজ্ঞতা আছে 5 থেকে 15-20 বছর পর্যন্ত। অসাধারণ। প্রশ্ন কে করবেন শুরুতে? আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের সঙ্গে কৃষিবিদ মোহাম্মদ আতাউর রহমান আছেন। 7 বছর ধরে তিনি বালাইনাশকের মান নিয়ন্ত্রকের কাজ করছেন। আমরা যখন এই অনুষ্ঠানটি আমি রেগুলারই করি, আপনি শুনেছেন যে কৃষি নিয়ে অনেক কথা বলি। তো এই যখন নাকি পেস্টিসাইড ইত্যাদি এইসব ইস্যু আসে, অনেক সময় ওনাদের প্রশ্নটা থাকে যে এগুলা তো দিলাম কিন্তু কাজ তো হয় না, এরকম। তো তার মানে হলো যে আবার ওনারাই বলেন, যারা কৃষিজীবী তারাই বলেন যে এগুলোর মধ্যে ভেজাল আছে। তার মানে এটা একটা বিশাল কি বলবো, একটা বড় সমস্যা, যেটাকে আমরা খুব ভালোভাবে বোধহয় ফোকাস করছি না বা অ্যাড্রেস করছি না। ধন্যবাদ, চমৎকার একটি বিষয় নির্বাচন করার জন্য। আসলে পেস্টিসাইড একটি অ্যাগ্রোকেমিক্যাল বা একটি এক ধরনের রাসায়নিক পদার্থ। আমাদের বাংলাদেশে যেহেতু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া, সেখানে ফসলের বিভিন্ন ধরনের রোগবালাইয়ের আক্রমণ হয়। বিভিন্ন আগাছা, রোগ, পোকা বা বালাই দমনের জন্য যে সকল অনুমোদিত বালাইনাশক বা কীটনাশক বা ছত্রনাশক রয়েছে, সেগুলি যদি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে ব্যবহার করা যায়, প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু কার্যকরিতা বাড়বে এবং জনস্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি। আমরা আজকে মোস্তাফিজ ভাইদের কাছ থেকে, মোস্তাফিজ ভাই এবং তার সঙ্গে যারা আছেন তাদের কাছ থেকে শুনি। আপনি যে প্রারম্ভিক যে বক্তব্য যেটা বলেছেন, অনুমোদিত, সঠিক নিয়ম, সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে প্রয়োগ, ডোজটা একটা বিরাট একটা বড় ব্যাপার, এবং টাইমটাও অনেক বড় একটা ব্যাপার। মোস্তাফিজ ভাই, প্রশ্ন কে করবেন প্রথমে? আমার প্রথমে প্রশ্ন করছেন আমার AIRN এর ভাই কামাল উদ্দিন আহমেদ সান্টু। জি, আসসালামু আলাইকুম আপা। জি, আসসালামু কামাল ভাই, কেমন আছেন? এই তো ভালো আছেন আপনি? জি ভালো আছি। প্রশ্ন: আমি AIRN এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। আমার আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই। যেহেতু আজকের অনুষ্ঠানটা যেহেতু পেস্টিসাইড নিয়ে, তবু আমাদের চুয়াডাঙ্গার সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের চুয়াডাঙ্গায় সবচেয়ে অর্থকরী ফসল হলো ভুট্টা। এই ভুট্টার সবচেয়ে উপযোগী যেটা দস্তা লাগে, এই দস্তাটা আমাদের চুয়াডাঙ্গা জেলায় এত পরিমাণ ভেজাল দস্তা আসে, 25 টাকা 30 টাকা দামে দস্তা। এই দস্তা চাষিরা যখন ব্যবহার করে, চাষিদের ফলন ব্যাঘাত হয়। খুব ভালো প্রশ্ন। কামাল ভাই, এই যে ভেজাল দস্তা আসে, এটা আপনারা বুঝেন কেমনে? মানে ভেজাল দস্তা মানে যারা চায়না থেকে ইম্পোর্ট করে যে ভুট্টার যে দস্তাটা আসে, সেটার দাম 120 টাকা বা তার কমে আসে না, যারা ভালো ভালো কোম্পানি বিজনেস করে। আর যে ভেজাল যারা বিক্রি করে, তার বিভিন্ন ট্র্যাকে ধরে এখানে চুয়াডাঙ্গা চলে আসে, এসে ওই গ্রামগঞ্জে রিটেলারের কাছে অল্প লাভে, বেশি মানে চাষিরা তো বোঝে না যে কোনটা ভালো দস্তা কোনটা খারাপ দস্তা, এই আমেরিকান জিঙ্ক, বিভিন্ন জিঙ্কের নাম করে তারা ভেজাল দস্তা বিক্রি করে। এই দস্তা যখন চাষিরা মানে জমিতে দেয়, তখন ফলন কমে দেয়,
and দেশের ক্ষতি হচ্ছে, চাষিদের ক্ষতি হচ্ছে। আপনি বোঝাতে চাইছেন যে চায়না থেকে যেটা ইম্পোর্ট করে সেটা ভালো, আর এর বাইরে যে এই মানে এখানেই বাংলাদেশে বিভিন্ন লেবেল নিজেরা ছাপিয়ে আমেরিকান ইত্যাদি নানা রকমের জি জি ভুয়া আর কি, সেগুলা লেবেল ছাপিয়ে তারপরে বিক্রি করে, ওইটার কোয়ালিটি খারাপ। জি জি, ওই সাদা আর সিমেন্ট দিয়ে জিপসান দিয়ে ফাইন করে গোল মানে দস্তার মতো সাইজ করে ওই প্যাকেটে ভরে দিয়ে দেয়। সাদা প্যাকেট দেখে, সুন্দর প্যাকেট দেখে ওরা মনে করে ভালো দস্তা, একটু একটু অ্যাসিড দেয়, অ্যাসিড দিলে জমি কালো হয়ে যায়, সবুজ হয়ে যায়, আচ্ছা, আচ্ছা। চাষিরা মনে করে এই আচ্ছা, দস্তা খুব ভালো। আমাদের এইটা একদম, প্রতিকারের জন্য একদম। আমাদের কৃষি অফিস যদি আমাদের সাথে থাকে, তাহলে আমরা এআইএনে যারা আছি, আমরা সঠিক, আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা সঠিক পণ্য বিক্রি করব, আমরা ভালো জিনিস বিক্রি করব, চাষিদের উপকার যাতে হয় সেটা করব। আমরা ঐক্যবদ্ধভাবে এই যারা ভেজাল দস্তা সার বিক্রি করছে তাদের আমরা প্রতিরোধ করব। অনেক সুন্দর প্রশ্ন, অনেক খুবই ভালো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কামাল ভাই বলছেন, কিন্তু এখানে আসলে পুলিশিং লাগবে, তাই কি? আমি কামাল সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এত চমৎকার একটি প্রশ্ন উত্থাপন করার জি। জন্য। আসলেই দস্তা আসলে একটা গুরুত্বপূর্ণ, এটা আসলে বালাইনাশক না, এটা হলো একটা সার। এই সারটার জন্য অনেক সময় ভুট্টার দানা পুষ্ট হয় না, ফলন কমে যায়, যার ফলে ভেজাল দেওয়ার পরে আরো ফলন কমে যায়। এটা অবশ্যই এবং একটা জমিটাও সমস্যার তো কথা। নষ্ট হয়, যেটা জি, জমিটাও কামাল ভাই নষ্ট হয়ে বললেন যায়। যে হ্যাঁ। 20 মণ হওয়ার কথা হয়তো 5 মণও হয় না, জি এরকম জি, একটা। জি, জি। ফলন কমে যায়। এখানে এই ওনার বক্তব্যে বেরিয়ে আসছে যে যেখানে একটি লেবেলযুক্ত অনুমোদিত আমাদের কে বলে যে সরেজমিন উইং জি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, সেখানে অনুমোদন দিয়ে থাকে হলো সারের, সেখানে কিন্তু লেবেল অনুমোদন থাকে এবং সেখানে একটা আইএমপি নম্বর থাকে যেটা রেজিস্ট্রেশন নম্বর, সেইগুলি 120 টাকা বা তার চেয়ে বেশি দামে বিক্রি হয়। এটা সঙ্গত কারণেই যেটা 20 টাকা বা 25 টাকা কেজি দরে বিক্রি হয় সেটা ভেজাল। জি। এটা হলো প্রথম কথা। তারপরে হলো এটা পরীক্ষাও করা যায়, পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে ভেজাল কিনা। সাধারণত যদি এটা পানির সাথে মিশিয়ে খাবার সোটা সেখানে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে যেটা ভেজাল সেটা উপরে একটা স্তর পড়ে, আর যেটা ভেজাল না সেটা নিচে তলানি পড়ে, কিন্তু উপরে স্তর পড়ে না। এটা হলো একটা প্রাথমিক পরীক্ষা। আর যদি মানে নিশ্চিত আমি আবার এই জায়গায় একটু আপনাদের সঙ্গে দ্বিমত করতে চাই। ধরেন যেই কৃষক এই দস্তা, শুধু ওই যে কামাল ভাই বললেন যে প্যাকেটটা খুব সুন্দর চকচকে, সেইটা দেখেই উনি কিনে নিয়েছেন, এবং সেখানে আবার উনি পরীক্ষা করবেন ভেজাল কি, এত হ্যাসেল তো আসলে কৃষকদের নাই। মানে ধরেন না, না। সরকারি যে সার বিতরণ হয় সেখানে 2 দিন দেরি হলে ওনারা অভিমান করে সার নেন না, জি, তাই না? সেই জায়গায় উনি পয়সা দিয়ে কিনছেন এবং সেটাকে আবার পরীক্ষা করবেন, অতটুকু করবে না। না, সেক্ষেত্রে উনি যেটা বলছিলেন যে ব্যবস্থা হলো যে সার নিয়ন্ত্রণ যে আইন রয়েছে বাংলাদেশে, জি। সেখানে সারে ভেজাল দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। আমাদের প্রত্যেকটা উপজেলায় আমাদের অফিসার রয়েছেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছেন, উপজেলা কৃষি অফিসার রয়েছেন, অতিরিক্ত কৃষি অফিসার রয়েছেন, এবং ব্লক পর্যায়ে একবারে চাষিভাইদের পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছেন, এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারা, তারা সার ইন্সপেক্টর, সার পরিদর্শক হিসেবে তারা কাজ করছেন, এবং সার নিয়ন্ত্রণ যে আইন সেটা তারা প্রয়োগ করে থাকেন। যদি এই ধরনের কোনো ভেজাল সার বিক্রেতা কে তাদের কাছে ইনফরমেশন করা যায়, তাদের কাছে ধরিয়ে দেওয়া যায়, তাহলে সেটা আইনের আওতায় আনা যাবে। ইভেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থার কাছেও তারা যদি ইনফর্ম করেন, তাহলে আমি তাদের শুরুতেই বিরুদ্ধে বলেছি যে এটা স্যার, পুলিশিং এর ব্যাপার। কামাল ভাই, জি। আপনি যে ইঙ্গিতটা দিলেন যে আপনারা মিলে সবাই মিলে একটা উদ্যোগ নিতে পারেন, জি, জি। তার সঙ্গে একটু কৃষি দপ্তরের একটা সহযোগিতা দরকার, এবং এখানে আসলে থানা পুলিশেরও একটু সহযোগিতা স্যার, দরকার। সেটা আমি যতটুকু বুঝেছি আপনার প্রশ্ন জি থেকে। স্যার, গত বৃহস্পতিবারে আমি মৌখিকভাবে কৃষি কর্মকর্তা মানে বলার পরে উনি নিজে গিয়ে কিছু কিছু দোকান থেকে এই যে নির্মমানের দস্তা তুলে নিয়ে এসছে। আমি ওনার কাছে বলছিলাম যে এইটা এইভাবে করলে তো সে শুধু আবার করবে, তো একটা মানে ইউনোর মাধ্যমে যদি মোবাইল কোড করা যায়, তাহলে একবার যদি একটা মোবাইল কোডে সাজা দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে আর এই ধরনের কেউ করবে না। আচ্ছা, এইটা মোবাইল কোড। জি। আচ্ছা, আপনার পরামর্শটা কিন্তু খুব ভালো পরামর্শ, এবং আশা করি কৃষি বিভাগের যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমাদের সঙ্গে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বসেই আছেন, তিনি তো শুনলেনই, আর যারা আছেন নীতি নির্ধারক, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই অন্তত এই ইস্যুটা কিছুই না, শুধু একটু উদ্যোগ নিয়ে বলে দেওয়া সংশ্লিষ্ট জায়গায়, যেসব জায়গায় এই দস্তা এবং এগুলা
ভেজাল বিক্রি হচ্ছে, একটু আরেকটু গুরুত্ব দিয়ে বলে দেওয়া, দেশের স্বার্থে এগুলো মোবাইল করা কোড উচিত করা জরুরি যাবে। ভাই। আমি দেশের স্বার্থে। এখানে আসলে আমার সবচেয়ে ভালো লাগছে যে উনি একজন কৃষি উপকরণ বিক্রেতা এবং উনি এই জিনিসটা ফিল করছেন। এই পর্যায়ে যদি যারা ফার্মার বা আমাদের কৃষক ভাইরা যারা ব্যবহারকারী যারা যারা কৃষি উপকরণ বিক্রেতা, তাদের মধ্যে যে এই সচেতনতা ভোটটা আসছে, এটা খুবই খুবই আশাপ্রদ একটা বিষয়। একটা বিষয় কিন্তু উপলব্ধি করতে হবে যে আমি 120 টাকা কেজি যে জিনিসটা বিক্রি হচ্ছে সেটা আমি কেন 20 টাকা দরে কিনবো? কেউ তো লস দিয়ে বিক্রি করবে না। এই কারণে আমি কখনো কম দামে কিনতে গিয়ে যেন আমি বিশ্বস্ত যে নয়, যে মানে বইফুর একজন ব্যবসায়ী, তার কাছ থেকে আমি না কিনি। এটা তো একটা সচেতনতার ব্যাপার, কিন্তু আমরা আসলে তো অত জনে জনে মানুষকে বোঝাতেও পারি না, আর সাধারণ মানুষ একটু সরল থাকে, একটু কমের মধ্যেই চলে যায় আর কি। সেটা যাই হোক, আমরা পরের প্রশ্ন নিচ্ছি। অনেক ধন্যবাদ কামাল ভাই। ধন্যবাদ। আপা, এবার আমাদের প্রশ্ন করবেন আমাদের একজন নারী রিটেলার, ওনার নাম হচ্ছে শাহিন আক্তার। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম শাহিন আপা, কেমন আছেন? ভালো আছি আপা, আপনি ভালো আছেন? জি ভালো আছি। ব্যবসা কেমন চলে? খুব সুন্দর আপা, খুব ভালো চলে। আমি বাহ। এআরএন এর সাথে যুক্ত হয়ে আমার ব্যবসা এখন আরো উন্নত। বাহ, এই প্রথম মানে আমি শুনলাম যে ধরেন কাউকে যদি বলি যে কেমন আছেন, এই তো, তারপরে ব্যবসা কেমন চলে, চলে না, মানে সব সময় খালি মানে হয় ভালো কথাটা বলতে চায় না, ভালোটা বললে কিন্তু ভাল লাগে। আপনি বললেন খুব ভালো আছি, তার ব্যবসা খুব সুন্দর চলে, খুব ভাল লাগছে, খুবই ভালো লাগছে। বলেন এখন এই ব্যবসা আরো 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 ভালো করার জন্য কি আমরা কি করতে পারি? হ্যাঁ আপা, আপনার মাধ্যমে যে স্যারের সঙ্গে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপা। আচ্ছা, আমাদের এলাকায় বেগুন চাষটা খুবই গুরুত্বপূর্ণ একটি চাষ। বেগুনে অতিরিক্ত ফল ছিদ্রকারী পোকা ও ডগায় যে মানে পোকা লাগে, এটা অনেক মানে স্প্রে করার পরে কোনো কাজ হচ্ছে না। মানে এতে চাষির ব্যয় বেড়ে যাচ্ছে, স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে। স্যারের কাছে আমার প্রশ্ন, আমি আমার চাষিদের কি পরামর্শ দিতে পারি? আচ্ছা, আপনি বেগুনটার চেহারাটা এরকম, মানে জি। কোথায় কোথায়, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পোকা। আচ্ছা 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 স্যার। ধন্যবাদ শাহিন আক্তারকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আসলে এটা আসলে একটা সমস্যা। উদাহরণ সহ প্রশ্ন কিন্তু। জি, বেগুন, উদাহরণ সহ খুবই ভালো লাগছে। বেগুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পোকাটি হলো বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা। আসলে এই পোকাটার বৈশিষ্ট্য হলো এটা তাদের একটা অঙ্গ আছে ওভিপোজিটর বলে, এটা দিয়ে যখন খুব ছোট্ট ছিদ্র করে ভিতরে ডিম পারে, ভিতরে কীড়া হয়ে ফলকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে বাইরে থেকে বোঝা যায় না। আর যেহেতু কীড়াটা একেবারে ভিতরে থাকে, সুতরাং উপরে কীটনাশক প্রয়োগ করলেও আসলে তেমন কাজ হয় না। তার জন্য কি করতে হবে আমি প্রথম থেকে বলছি। সবার আগে হলো সেখানে ফেরোমন ফাঁদ পাওয়া যায় এখন, সেখানে সেই ফেরোমন ফাঁদ স্থাপন করলে পুরুষ পোকাগুলি আকৃষ্ট হয়ে সেখানে মারা যাবে। তারপরে বেশ কিছু নিরাপদ বালাইনাশক এখন বাজারে আসছে, যেগুলোকে আমরা বলি জৈব বালাইনাশক। সেগুলো হলো নিম জাতীয় অ্যাজাডিরেক্টিন নাম আছে সেটার, স্পিনোসেট খুবই ভালো, মাত্র 2-3 দিন এটার অ্যাকশন থাকে। যে বেগুন যেহেতু একটি দ্রুত বর্ধনশীল সবজি, যদি এই স্পিনোসেট, অ্যাজাডিরেক্টিন, ফেরোমন এগুলো দিয়ে আমরা কন্ট্রোল করি, তাহলে কিন্তু বেগুনটা বিষাক্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আরেকটা জিনিস হলো, যখন বেগুনের কচি ডগা বা এবং ফল বের হয় তখনই কিন্তু এটা আক্রান্ত হয়। বেগুনের চারা লাগানোর 2 থেকে 3 সপ্তাহ মধ্যেই ফেরোমন ফাঁদ স্থাপন যদি আক্রান্ত হয়, তাহলে এই নিম জাতীয় এবং স্পিনোসেট বাজারে সাকসেস, ট্রেসার এই নামে এইসব ব্র্যান্ড নামে পাওয়া যায়, এগুলো প্রয়োগ করবেন। অগত্যা যদি এগুলোতেও না থামে, সর্বশেষ আমরা বলি রাসায়নিক বিষ যেটা, সেখানে বলিয়াম ফ্লেক্সি আছে, ক্লোরান্ট্রানিপল, থায়োমেথক্সান এই ধরনের। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এই আমি যে বললাম যে 2 থেকে 3 সপ্তাহ পর থেকে শুরু করতে হবে প্রয়োগ, এবং সেটা সঠিক মাত্রায়। মাত্রা কিন্তু বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, এবং সঠিক নিয়মে অর্থাৎ 2 থেকে 3 বার প্রয়োগ করতে হবে। আর যদি আমরা খেতে খুঁটি পুঁতে দেই তাহলে কিন্তু পাখি বসবে, উপকারী পোকাগুলা থাকবে এবং ক্ষতিকর পোকাগুলা খেয়ে ফেলবে। আর ফেরোমন ফাঁদ দেই এবং জৈব বালানাশক প্রয়োগ করি, এবং হাত দিয়ে যদি রোগাক্রান্ত এবং পোকাক্রান্ত অংশ ফেলে দিই, এই সবগুলা সমন্বয় অর্থাৎ তাকে আমরা বলি সমন্বিত বালাই ব্যবস্থাপনা। এইগুলি যদি আমরা করি, আমার বিশ্বাস যে কি বলে যে এই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী যে পোকা এটা নিয়ন্ত্রণ হবে। আমার ধারণা স্যার, শাহিন আপা নিশ্চয়ই এগুলার
এই ব্যবস্থাপত্রটা দেন ওনার যারা ক্লায়েন্ট, যারা কিনতে আসেন কৃষকদের, তাই না শাহিনাপা? জি। কিন্তু তারপরেও কৃষকরা হয় কি যে মানে ডাইরেক্ট অ্যাকশন আর কি, যে এত সমন্বিত এটার পরে ওটা করবে, এত কিছু করতে চায় না, সেই কারণে রাসায়নিক ইয়েতে বালাইনাশকের দিকে চলে যায়। আমি আগেই বলছি যে যদি সেই পোকাটা ডিম পেড়ে ভিতরে ডিম চলে গেল, কিরা হয়ে গেল, তখন কিন্তু পেস্টিসাইড উপরে প্রয়োগ করলেও ভিতরে সেইভাবে আসলে প্রবহমান পেস্টিসাইড আর এটা অনেক রিস্কি হয়ে যায়, যারা কারণ হলো যে বেগুনের মধ্যে পেস্টিসাইডটা যেটা ওই রাসায়নিক কি বলে কীটনাশক যেটা ব্যবহার করা হয়, ওইটা সরাসরি বেগুন আমরা কিনে এনে খেলে ওটা ধোয়া ভাজা কোনো কিছুতেই কিন্তু যায় না, ওটার মধ্যে আমাদের খাবারের মধ্যে রয়ে যায়। সুতরাং বেগুন কিন্তু খুব রিস্কি। তো এর আগেও আমরা বলছি যে আমরা অনেক সময় বলি যে আমি বাজারে গিয়ে খুঁজে খুঁজে কিন্তু পোকা বেগুন কিনি, পোকা যেহেতু মরে না, সুতরাং আমিও মরবো না। সুতরাং আমি আবারও বলবো যে সঠিক সময়ে, জি। অর্থাৎ সঠিক সময়ে যদি প্রয়োগ করা হয়, সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে। যে সঠিক মাত্রাটা আমি কোথায় জানবো, সেটা হলো লেবেল। প্রত্যেকটা কীটনাশকের গায়ে কিন্তু লেবেল থাকে, সেটা তরল হোক প্যাকেট হোক, প্রত্যেকটার মধ্যেই লেবেল থাকে। সেই লেবেলে বলা থাকে কত শতাংশে কত বিঘা জমিতে কতটুকু ঔষধ দেবেন, কতটুকু বালানাশক দেবেন এবং কিভাবে দিবেন। তারপরে কে শাহিনাপা, আপনার প্রশ্নের অনেক লম্বা ভালো উত্তর হয়ে গেছে, আর কিছু নাই? ধন্যবাদ না, আপা। ওই মিয়া, খাড়াও খাড়াও। ও কাদের ভাই, আরে কি সার দিতাছো? ইউরিয়া সার দিতাছি। সার দিতাছো, কিন্তু ক্ষেতের অবস্থা তো দেখি তেমন সুবিধার না। সার কি সরকারি লাইসেন্স করা দোকান থেকে কিনছিলা? এই দেখো আমি কিনে আনলাম। ভালো ফলন পেতে প্রয়োজন সঠিক পরিমাণে, সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে সার দেয়া, আর অবশ্যই সার হতে হবে গুণগত মানের। তখনই পাইবা আমার মতো সুন্দর ক্ষেত, আর ফসল হইব ভালো। বিস্তারিত জানতে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। আপনি গুরু সালাম জানাই আমি করছি শুরু, আমি শিষ্য আছে আমার কিছু জিজ্ঞাসা দিনে দিনে যাচ্ছে কমে আমার জমির ফসল, করিব কি উপায় গুরু, কিসে হইব সফল, আমি কিসে হইব সফল। এই প্রশ্নের সহজ উত্তর করছি নিবেদন, মনে রাখবেন ভালো বীজে ভালো হয় ফলন, হাইরে ভালো হয় ফলন। বীজের প্যাকেট আর বস্তা লইয়া আগে গায়ের লেবেল আর ট্যাগ পড়তে হবে, ভাইরে ট্যাগ পড়তে হবে। আর অবশ্যই সরকারি রেজিস্টার করা দোকান থেকে বীজ কিনতে হবে। ভালো বীজে ভালো ফলন অতি চমৎকার, ভালো বীজে ভালো ফলন হইব সবার, বাইরে হইব সবার। ভালো বীজে ভালো ফলন। হইব সবার, বাইরে অতি চমৎকার। ও জমির আলী, কি হয়েছে তোমার? সারা শরীর চুলকাচ্ছে, বমি বমি লাগছে, আর ঘুম ঘুম পাচ্ছে। ফসলে বালাইনাশক দেওয়ার আগে ফুলহাতা শার্ট পরেন নাই কেন? মুখে গামছা বাঁধেননি কেন? শুনুন, আপনারা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। বালাইনাশক ব্যবহার করতে যেয়ে জমির আলীর মতো এরকম অনেকেই অসুস্থ হয়ে পড়েন, অথচ প্রতিটি ক্ষেত্রে একটু সাবধান হলেই এমন পরিস্থিতি এড়ানো সম্ভব। যেমন বালাইনাশক কেনার পর সেটা প্যাকেটে করে বাড়ি আনতে হবে। বাড়িতে বালাইনাশক রাখতে হবে শিশুদের নাগালের বাইরে। ব্যবহারের আগে বোতলের গায়ে লেখা নিয়মকানুন ভালো করে পড়ে তা মানতে হবে। স্প্রে করার সময় নিজের নিরাপত্তার জন্য ফুলহাতা শার্ট প্যান্ট, গ্লাভস, মাস্ক, টুপি, গামবুট ও চশমা পরতে হবে। বাতাসের বিপরীতে স্প্রে করা যাবে না। উপযুক্ত আবহাওয়ায় খুব ভোরে বা বিকেলে বালাইনাশক দিতে হবে। স্প্রে করার সময় কোনো ধরনের খাবার খাওয়া বা পান করা যাবে না। পোশাক ধুয়ে ফেলতে হবে ও গোসল করতে হবে। আসুন, বালাইনাশক ব্যবহারে সচেতন হই, নিজে সুস্থ থাকি, পরিবেশ ভালো রাখি। আপা, এবার আমাদের AIRN এর এক সদস্য SM শাহাবুদ্দিন লালটু প্রশ্ন রাখবেন স্যারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন দিদি? জি ভালো আছি। জি, আমাদের এদিকে প্রচুর ভুট্টা চাষ হয় এবং ভুট্টা মোটামুটি মনে করেন যে আল্লাহর মতো বাংলাদেশের 30% চাহিদা আমাদের চৌগাঁ থেকে মেটানো হয় ইনশাল্লাহ। তো এই বছরে হঠাৎ করে নতুন একটা রোগ দেখা যাচ্ছে। 20 থেকে 30 দিনের মধ্যে ভুট্টার 2-3টা করে কাণ্ড বা মূলে পাশি বেরোচ্ছে এবং গাছ বেশি বড় হচ্ছে না।
এই ব্যাপারে যদি একটা সিদ্ধান্ত দেন স্যার তাহলে আমরা উপকৃত হব। এখন যে এই রোগটা দেখা দিচ্ছে এটার কোনো প্রাথমিক ভাবে এটার কোনো ব্যবস্থা নিছেন কিনা? হ্যাঁ, ব্যবসা নেওয়া হচ্ছে, আমাদের ট্রিটমেন্ট মানে দিচ্ছে। কি দিচ্ছেন আপনারা, কি বিক্রি করছেন, কি বলছেন কৃষকদেরকে? বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ দিচ্ছে, সাইপারমেথিন গ্রুপ, কেউ আপনার সিনজেন্টার ভিটটাকও দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আসল ডোজটা কি, আসল ওষুধটা কি, এটা আসলে আমরা জানি না, তাই তো? জি জি স্যার। জি জি, ধন্যবাদ। 20 থেকে 30 দিন পর ভুট্টা লাগানোর পরে যে একাধিক কুড়ি বা কুশি বের হয়, এটার নিয়মটা হলো একটা প্রধান কুশি সেটা রেখে অন্যগুলি উপড়িয়ে ফেলতে হবে বা নষ্ট করে ফেলতে হবে, তাহলেই কিন্তু মূল গাছটা বড় হবে এবং পুষ্টি পাবে পর্যাপ্ত। আর আরেকটা বিষয় হলো যদি সেখানে কি কোনো পোকা আছে কিনা এবং সেটা কোনো পচন ধরছে কিনা, এটা আপনারা যদি লক্ষ্য করেন। পল্টু ভাই, কি পোকা ধরছে কিনা, পচন আছে কিনা সেটা কি দেখছেন না? দেখা যাচ্ছে এই যে। জি জি জি, যদি যদি ও আচ্ছা, মোবাইলের মধ্যে তুলছেন না ছবি? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। সেখানে গুচ্ছাকারে যে কুশিগুলি বের হয়, আমি প্রথম বলবো যে একটা কুশি রেখে, প্রধান কুশিটি রেখে অন্য কুশিগুলি ভেঙে ফেলতে হবে, সরিয়ে ফেলতে হবে, এটা হলো প্রধান কাজ। তারপরে কিন্তু পর্যাপ্ত পুষ্টি পাবে এবং প্রধান কুশিটি বড় হবে। যদি গোড়া পচা হয় তাহলে প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন, সেটা হলো বাজারে টিল্ট নামে পাওয়া যায়, সেখানে মিম গোল্ড আছে, এইগুলো বিভিন্ন নামে আছে, কার্বেন্ডাজিম স্প্রে করতে পারেন। কিন্তু আসলে সেখানে যদি পোকা হয় সাধারণত, তাহলে আপনার ওই বিত্তাকো যেটা বলছেন সেটাও যদি সঠিকভাবে স্প্রে করা হয় সেটা নিয়ন্ত্রণ হওয়ার কথা। অনেক ধন্যবাদ পল্টু ভাই, সুন্দর প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপা, আসলে এতগুলো প্রশ্নের পরে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আমাদের চুয়ারডাঙ্গা এবং তৎসংলগ্ন এলাকায় গত মৌসুমে গমে হুইট ব্লাস্টে 80 থেকে 100 ভাগ ফসল ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, তার ফলশ্রুতিতে সরকার থেকে এই এলাকায় এটা তো বিরাট গম বিরাট আবাদের ঘটনা। উপরে নিষেধাজ্ঞা জারি করে। আচ্ছা, এবং আমরা জানি যে এই চুয়ারডাঙ্গা জেলায় এবং মেহেরপুর জেলা বিএডিসির অনেকগুলো স্কিম আছে, গমের বীজ উৎপাদনের জন্য অনেকগুলো স্কিম আছে। ওখানেও কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে গমের আবাদ বন্ধ হয়ে গেছে। আমাদের কাছে চাষিরা এসছে বিভিন্ন হতাশা নিয়ে যে আমাদের কি এই ফসলটা আর কখনোই আবাদ করতে পারবো না। হবে না। খুব ভালো প্রশ্ন, খুব ভালো কথা বলছেন মুস্তাফিজ ভাই। আপনার মারফত স্যারের কাছে প্রশ্ন যে আমরা এআইআরএন এর সদস্য হিসেবে তাদের কাছে কি পরামর্শ দিতে পারি? এক্স্যাক্টলি, এবং আমরা একটুখানি দায় নিচ্ছি, মানে ধরেন সাংবাদিক হিসেবে আমরা সবসময় তো এই ঢাকা শহরের সামান্য ছোটোখাটো ঘটনা আমরা তুলি, কিন্তু এটা খুব বড় একটা ক্রাইসিস যে একটা জেলার 100 ভাগ গম নষ্ট হয়ে গেছে হুইট ব্লাস্ট নামের এই টোকে, এবং এটা ঘোষণা করেছে যে আর গম করা যাবে না। খুব মানে ভয়াবহ একটা খবর। যাই হোক, আমরা দেরিতে হলেও খবরটা একটু অন্যভাবে দিচ্ছি, কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে দিচ্ছি। খবরের সঙ্গে একটু সমাধানও চেয়েছেন মুস্তাফিজ ভাই। আসলেই গমের যে ব্লাস্ট রোগ সেটা হলো 2016 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে প্রথম শনাক্ত হয়। চুয়াডাঙ্গায় কেন একদম 100% নষ্ট হয়ে গেল সেটা কি একটু বলবেন? জি, আমি বলছি। তো যখন একটি বালাই প্রথম বাংলাদেশে আসে, যে কোনো রোগ বা পোকা, সেটার উপর গবেষণা হয়, সেটার প্রতিকার নিয়ে আলোচনা হয় এবং সেটা কিন্তু অলরেডি হচ্ছে। আমি বলছি সেটা হলো একটি বীজবাহিত রোগ। সুতরাং এটা রোধ করার জন্য সর্ব আগে যে বিষয়টা প্রয়োজন সেটা হলো বীজ শোধন করা, এবং বীজ শোধন করার জন্য পর্যাপ্ত বীজ শোধন যে উপাদান সেটা বাজারে আছে, সেটাকে একটা হলো প্রোবেক্স আর একটা হলো বিটাফ্লো। এই দুইটা উপাদানই দায়ী করা যায়। সেটা হলো প্রতি কেজি বীজে যদি আপনি 3 গ্রাম বা 3 মিলি, যেটা তরল সেটা হলো 3 মিলি, আর যেটা দানাদার সেটা হলো 3 গ্রাম প্রতি কেজি বীজ যদি শোধন করেন, তাহলে এই বীজটা রোগমুক্ত হয়ে যাবে এবং এই রোগ আর হবে না। তারপরেও যদি খেতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে শীষ বের হওয়ার আগে একবার দিতে হবে নাটিভো বা নবিতা, এই ধরনের নামে আছে, সেটা হলো টেবোকোনাজল এবং ট্রাইফ্লক্সিস্ট্রবিং এর একটা মিশ্রণ। সেগুলো একবার প্রয়োগ করতে হবে, শীষ যখন বের হয় তখন একবার, এবং তার 15 দিন পর আরেকবার। আরেকটা বিষয় বলছি যে গম লাগানোর সময়টা সেটা হলো 1 অগ্রহায়ণ থেকে 15 অগ্রহায়ণ, এই সময়ের মধ্যে যদি লাগানো যায় তাহলে কিন্তু যখন শীষ বের হবে তখন তাপমাত্রা বেশি হবে না। যদি শীষ বের হওয়ার সময় বৃষ্টি হয় এবং তাপমাত্রা 18 ডিগ্রি বা তার চেয়ে বেশি হয়,
তাহলে কিন্তু আক্রান্ত হতে পারে। আমার এখানে একটু প্রশ্ন আছে, আপনি যেভাবে পয়লা অগ্রহায়ণ থেকে 15 অগ্রহায়ণ বললেন কৃষি ক্যালেন্ডার, কিন্তু এখন আসলে এই যে এটা তো আদিকাল থেকে হয়ে আসছে, আমাদের ওয়েদার একই রকম ছিল, সেটার উপরে মানে রোদ গরম সূর্যের আলো তারতম্যের উপরে নির্ভর করে এই কৃষি ক্যালেন্ডারটা করা হয়। তো এখন তো আবার আমরা যেমন এই যে একটু আগে আমি দুষ্টমি করছিলাম পল্টু ভাইয়ের সাথে যে আমরা শীতের দিন এখন ডিসেম্বর মাস জানুয়ারি মাস আমরা কেউ ঠান্ডা অনুভব করছি না। তো এখন ওইটাকে আমাদের হিসেব করা আছে কিনা কৃষি বিভাগের, যে এই গ্লোবাল ওয়ার্মিং ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রেও কি টাইমটা একই কিনা, যে পয়লা অগ্রহায়ণ থেকে 15 অগ্রহায়ণ? আমি বলছি সেই বিষয়গুলো কনসিডার করা হচ্ছে, সে বিষয়ে গবেষণা হচ্ছে, এবং জলবায়ু প্রতিরোধী বিভিন্ন যখন স্ট্রেস, খরা, তাপমাত্রা, লবণাক্ততা, এইগুলি প্রতিরোধী জাতও আমরা আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, সরকার সেভাবে উদ্যোগ গ্রহণ করছেন। কিন্তু এখন পর্যন্ত সেটাই আছে, কিন্তু গম গবেষণা কেন্দ্র এবং আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র সেগুলি বিচার করেই কিন্তু পহেলা অগ্রহায়ণ থেকে 15 অগ্রহায়ণ বাংলাদেশের জন্য খনার যে কৃষি ক্যালেন্ডারের যে নানান প্রবাদ, সেটার সঙ্গে আরেকটা বিষয় বলছি আমি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে জমিতে আক্রান্ত হলো সেই জমি থেকে কখনো বীজ রাখা যাবে না। আর নিষেধাজ্ঞার যে বিষয়টা, এটা আমি বলি যে আসলে বিষয়টা নিষেধাজ্ঞা না, যে এলাকায় আক্রান্ত হয়েছে ওই ক্ষেত্রে একটু বিরতি দেওয়া, নিরুৎসাহিতকরণ এবং বিরতি দেওয়া। অর্থাৎ গত বছর আক্রান্ত হলো, এই বছর না করি, 1 বছর বা 2 বছর বিরতি দিয়ে পরে হয়তো আমরা করতে পারবো। আমরা জানি যে এই বীজগুলো কিন্তু বাইরে থেকেই আনা হয়, তো আগে থেকে কি একটু ওয়ার্নিং দেওয়ার উচিত ছিল কিনা, যে কৃষি বিভাগে এই যে বীজ শোধনের বিষয়টি ভালো করে, যেহেতু নাকি বিশ্বের কোথাও কোথাও এরকম একটি প্রকোপ দেখা দিয়েছে, আপনি এখন যে এই বীজ শোধনের কথা বলেছেন, এটা আরেকটু শক্ত করে আরেকটু অ্যালার্ম দেওয়া উচিত ছিল কিনা? হ্যাঁ, এটা অবশ্যই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা বাংলাদেশে এই বিষয়ে সর্বদাই চাষীদেরকে পরামর্শ দিয়ে আসছেন, এবং সেই কারণেই 20 শতকের যে রাসায়নিকগুলি সেগুলো কিন্তু রেজিস্ট্রেশন আগেই দেওয়া হয়েছে, এবং সেভাবে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে। আমি বলছি যে নাইলে 2016 জানুয়ারি ফেব্রুয়ারি এই বছর তাহলে চুয়াডাঙ্গা 100% গম শূন্য, মানে গম একেবারেই শেষ। তার মানে তো কৃষকের শ্রম, ইনভেস্টমেন্ট সবই গেল। তো এটা আসলে আখিরে আমাদের দেশেরই তো ক্ষতি, দেশের অর্থনীতির মধ্যে একটা বড় প্রভাব পড়লো। সুতরাং এই একটু যদি সারা বাংলাদেশে কিন্তু অনেকগুলো সেমিনার হয়েছে, মোটিভেশনাল প্রোগ্রাম হয়েছে, ফার্মারদেরও ট্রেনিং দেওয়া হচ্ছে, বিভিন্ন মিডিয়াতেও বলা হচ্ছে, আমাদের অনেকগুলি কর্মশালা হয়েছে, এবং আপনি দেখবেন যে একটা লিফলেট, এই লিফলেট কিন্তু সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু পুরো প্রক্রিয়াটা কিভাবে চাষ করবেন, কি করবেন না, সমস্ত বিষয় নিয়মাবলী কিন্তু এই লিফলেটটাতে আছে। অনেক ধন্যবাদ। মুস্তাফিজ ভাই, আর কিছু আছে? জি, এবারে আমাদের প্রশ্ন করবে আমাদের AIRN এর সদস্য মোহাম্মদ সাইদুর রহমান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছেন আপা? জি, আপনার সাথে এভাবে কথা বলতে পেরে আমরা আসলে খুব আনন্দিত এবং খুবই গর্বিত। আমিও আনন্দিত, কিন্তু আমার পুরোটা হয় না। আমার মনে হয় যে সামনে বসে আপনাদের সাথে গল্প আড্ডা করে তারপরে যদি কোনো এই ধরেন আমি আমার রিপোর্টিংই করি বা এইরকম বিশেষজ্ঞদের সঙ্গে আপনাদের অনুষ্ঠানটা চালাই, সেরকম করতে পারলে ভালো হতো, কিন্তু হয় না। যাই হোক, থ্যাঙ্কস টু তথ্য প্রযুক্তি, তারপরে তো একভাবে তো দেখা হচ্ছে, তাই না? জি, বলেন। এখানে দেখা যায় যে চাষি তারা মাত্রাতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহার করার ফলে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হচ্ছে না, পাশাপাশি তার নিজের স্বার্থ ঝুঁকিও আসছে, পাশাপাশি যে পণ্যগুলো আমরা ব্যবহার করছি তাতেও কিন্তু বিষক্রিয়া থেকেই যাচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয়, যেমন স্প্রে করার ফলে আমরা ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপার একটা বলে থাকি আমরা, যে তার মাস্ক, গ্লোভস এবং চশমা, এটা আমার হাতে অবশ্য আছে, এই বিষয়গুলা একটু সহজলভ্যকরণ এবং এই ব্যাপারে চাষিকে একটু সচেতন করা যায় কিনা। আমরা কিন্তু এখন বলি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, অর্থাৎ এগ্রিকালচারের যে আমরা কাজগুলি করি, আমাদের বীজ নির্বাচন, চাষাবাদ, রোপণ, আগাছা নিয়ন্ত্রণ, সেচ, এই কাজগুলি যেন আমরা সঠিক নিয়মে করি, এবং তারপর বলি আমরা সমন্বিত বালাই ব্যবস্থাপনা, অর্থাৎ কোনো একটি বালাই, অর্থাৎ রোগ, পোকা বা আগাছা যে কোনো দেখা মাত্রই সেখানে বিষ প্রয়োগ না করা। এই বিষয়গুলো যদি আমরা মানি তাহলে কিন্তু ক্ষতির মাত্রাটা কম হবে। আরেকটা বিষয় খুবই চমৎকার কথা বলছেন যে গ্লোভস পরতে হবে, আমাদের গগলস পরতে হবে আমাদের চোখ রক্ষার জন্য, আমাদের হেড পরতে হবে মাথায় রক্ষার জন্য, গামবুট পরতে হবে পায়ে, এবং আমরা যেন ফুল স্লিভ শার্ট পরি। আপনারা জেনে থাকবেন যে যে কোনো পেস্টিসাইডের সাধারণত
তিনভাবে শরীরে প্রবেশ করে। একটা হলো সংস্পর্শ অর্থাৎ টাচের মাধ্যমে, আরেকটা হলো খেয়ে ফেললে, বলে যদি খেয়ে ফেলে বা কোনো খাদ্যদ্রব্যের মধ্যে যদি থাকে, আরেকটা হলো শ্বাস প্রশ্বাস অর্থাৎ শ্বাসের সাথে যদি যায়। আমি যদি মাস্ক পরি তাহলে একটু কমবে, আমি যদি প্লাস্টিক বা রাবারের কোনো গ্লোভস পরি, আমি যদি ফুল স্লিভ শার্ট পরি, আমি যদি গামবুট পরি, গগলস পরি, এগুলা কিন্তু বিষাক্রান্ত হওয়ার আশঙ্কাটা কম হবে। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত বালাই ব্যবস্থাপনার সারা বাংলাদেশে আইপিএম ক্লাব আছে, আপনারা শুনে থাকবেন। সেই আইপিএম ক্লাবেও কিন্তু আমরা চাষি ভাইদেরকে সেই প্রশিক্ষণটা দিচ্ছি, যারা যেন সঠিক নিয়মে, সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে বালানাশক প্রয়োগ করে। আরেকটা বিষয় হলো এই যে সহজলভ্য করা বিষয়গুলি, এইগুলা যে আপনাদের মধ্যে যে এই সচেতনতাটা আসছে এবং আপনারা বুঝতে পারছেন, আমি মনে করি এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটা বিষয়। এই চাহিদা যখন হবে, আপনারাই তখন এই ডিলার বাইরেই তখন এটা বিক্রি করবেন এবং সেটা একটা ব্যবসায় পরিণত হবে, আমার দৃঢ় বিশ্বাস। আমাদের দি পেস্টিসাইড অর্ডিন্যান্স 1971 সালের এবং পেস্টিসাইড রুলস 1985 সালে, সেইখানে আপনারা দেখে থাকবেন যে 21, 22 এবং 23 দ্বারায় স্পষ্টভাবে যদি কেউ ভেজাল দেয়, কেউ নকল কীটনাশক বিক্রয়, সংরক্ষণ, মজুদ বা বিক্রি করে, তার কিন্তু একেবারে 2 বছরের কারাদণ্ড এবং লক্ষাধিক টাকা জরিমানা, এই ধরনের শাস্তিরও বিধান রয়েছে। তারপরে কে আসবেন? ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। এবার আমাদের এআরএন এর এক আপা সদস্যা মুসলিমা খাতুন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? জি আপা, আপনি ভালো আছেন? জি ভালো আছি। দোকান কতদিন ধরে? 5 বছর। 5 বছর। বাবা, আর ক্ষেত আছে না, কৃষি আছে না? জি আছে। জি। কতখানি আছে জমি? আমার 5 বিঘা জমি আছে আপা। বাবা, কি করছেন এবার, কি ফসল? এবার ভুট্টা করছি। আচ্ছা, ভালো তো, এবার বীজ টিজ ভালো তো, যে ভুট্টার নিয়ে তো অনেক প্রশ্ন। আপা যে হ্যাঁ, সে কথাগুলো তো হলোই, এখন বাসায় যে এই মোতাবেক কাজ করতে হবে আর কি। হ্যাঁ, বাহ, কি মুসলিম আপা খুবই বুদ্ধিমতী, খুবই বুদ্ধিমতী, বাহ। এখন আমরা কি, আপনার কি প্রশ্ন? কৃষকেরা বালাইনাশক ও কীটনাশক জমিতে স্প্রে করে নিয়মিতভাবে। স্প্রে করার পরে কতদিন পরে এই ফসলটা তুলবে বা বাজারজাত করবে, লেবেলে নির্ধারিত উল্লেখ থাকে নাই। আচ্ছা, তা আমি একজন নারী ব্যবসায়ী হিসেবে কৃষকদের কি পরামর্শ দিব সেই সম্পর্কে জানতে চাই। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমার বলেন মুসলিম আপা, কয়বার প্র্যাকটিস করছেন এই প্রশ্নটা? একবার নয় আপা, আজকে করলাম আর কি। আচ্ছা আচ্ছা, মুখস্থ করছেন অনেকবার। আচ্ছা, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আর এমনি যখন কথা বলেন ওটা আরো বেশি সুন্দর হয়। আসলে প্রত্যেকটা লেভেলেই কিন্তু উল্লেখ থাকে। আমি আবারও বলছি যে পেস্টিসাইডের একটা ক্লাসিফিকেশন আছে। একটা হলো দেখবেন যে লাল থাকে ডায়মন্ড, একটা থাকে চিহ্ন, আর একটা থাকে হলুদ, আর একটা থাকে সবুজ। সহজ নিয়ম হলো যেগুলি সবুজ সেগুলো সাধারণত 7 দিন সময়, আর যেগুলি হলুদ সেগুলো হলো 14 থেকে 21 দিন পর ফসল তোলা যাবে। আর লাল, আর আসলে সাধারণত লাল রঙের এখন কিন্তু বাংলাদেশে সেগুলো দেয়া হচ্ছে না, যেগুলো ক্ষতিকর। নিম জাতীয়, স্পিনোসেট জাতীয়, অ্যাবামেকটিন জাতীয় যেগুলো বায়োপেস্টিসাইড, এইগুলো কিন্তু মাত্র 2 থেকে 3 দিন। এটাকে বলা হয় প্রি হারভেস্ট ইন্টারভ্যাল, অর্থাৎ আমি শেষ ওষুধটা প্রয়োগ করার কতদিন পর আমি তুলবো এবং বাজারজাত করব, সেই সময়টা হলো লেভেলে অবশ্যই থাকে। বাহ, খুবই চমৎকার। খায়রুল ইসলাম আমাদের চাষি। দিদি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কেমন আছেন খায়রুল ভাই? আলহামদুলিল্লাহ। জি দিদি, চুয়াডাঙ্গাতে যেটা একটা বড় অর্থনৈতিক ফসল হচ্ছে যে তরমুজ, যেটা গ্রীষ্মকালীন তরমুজ যেটা বলে, যেটা থাই তরমুজ বলে অনেকে। এই তরমুজটা দীর্ঘদিন যাবৎ গত 7 বছর ধরে চুয়াডাঙ্গাতে একটা বিপ্লব এনেছে। ঠিক সেই জায়গাতে তরমুজের একটা বড় প্রবলেম আমরা গত বছর যেটা আমাদের খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল সেটা হলো থিপস পোকার আক্রমণ। আচ্ছা, আপনার হাতে এটা কি খায়রুল ভাই? এটা হচ্ছে তরমুজ গাছ। আমরা চেষ্টা করে যাচ্ছি যে যদি শীতকালেও, যদি অনেকে বলছে এটা টেম্পারেচারের কারণে হতে পারে, কিন্তু আমরা শীতকালেও করে দেখছি গাছ কিছু তরমুজ ছোট ছোট ধরেছে, কিন্তু ধরার পরে যখন আমার সব খরচ শেষ তখন এই থিপস পোকার আক্রমণ হয়ে ডগাটা কুকড়ে যায় এবং এর মাথায় থিপস পোকাতে আর গাছটা বাড়তে দেয় না। এটা আমাদের একটা বড় প্রবলেম, কারণ
এখানে প্রায় 2000 বিঘা জমিতে আমাদের এই তরমুজ চাষ হয়। থ্রিপস পোকা আসলে পাতা মানে শোষক জাতীয় পোকা, এটার আক্রমণ রোধ করার জন্য ইমিডাক্লোপিড আছে বাজারে, আপনার অনেকগুলি ব্র্যান্ড আছে ইমিডাক্লোপিডের, সেই ইমিডাক্লোপিড প্রয়োগ করতে পারেন, অ্যাবামেকটিন প্রয়োগ করতে পারেন, অ্যাজাডিরেকটিন প্রয়োগ করতে পারেন। আমি প্রথমেই বায়ুগুলা বলছি এই কারণে যে অ্যাবামেকটিন এবং অ্যাজাডিরেকটিন এগুলার অ্যাকশন কম থাকে, অর্থাৎ সেটা বিষাক্ততার মাত্রা কম। তারপরে যদি অ্যাবামেকটিন এবং অ্যাজাডিরেকটিনে কাজ না হয় তখন আপনি কিন্তু ইমিডাক্লোপিড স্প্রে করতে পারেন। সেটা যদি নির্ধারিত মাত্রায় আপনি স্প্রে করেন অবশ্যই শোষক পোকা দমন হবে, এবং 7 পাউডারও কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। ধন্যবাদ স্যার আপনাকে। তারপরে এবার প্রশ্ন করবে ইব্রাহিম কুদ্দুস। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি কুদ্দুস ভাই। যে সমস্যাগুলো হলো এখানে আমাদের কিছু ওষুধ পেস্টিসাইড এবং কীটনাশক ছত্রাকনাশক লুজ আকারে বাজারে বিক্রি করা হয়, এই পেপসির বোতলে অন্য বোতলে বিক্রি করা হয়। এবং শুধু তাই নয়, আমাদের এলাকায় মুদি দোকানে যাদের লাইসেন্সই নাই তারা ওই ফুড আইটেমের সাথে এগুলো বিক্রি করে। আচ্ছা আচ্ছা, এটা তো ভয়ঙ্কর কথা। তো যেটা শিশু স্বাস্থ্য প্লাস আমাদের জনস্বাস্থ্যের জন্য তো একটা হুমকি স্বরূপ। আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়ে এটা আমরা কন্ট্রোল করতে পারি নাই। আচ্ছা, এখন আপনার মাধ্যমে ছাড়কে আমরা বলতে যাচ্ছি যে এই ব্যাপারে আমরা কি পদক্ষেপ নিতে পারি বা কিভাবে বন্ধ করতে পারি। খুব ভালো প্রশ্ন। পেস্টিসাইড যে আইন এবং বিধি রয়েছে, সেই আইন এবং বিধি অনুযায়ী কখনো কোনো পেস্টিসাইড লুজ বা পেপসির বোতলে বা অন্য কোনো পাত্রে বিক্রি করা যাবে না, খোলা অবস্থায় বিক্রি করা যাবে না, এবং মুদি বা খাদ্যদ্রব্যের দোকানে বিক্রি করা যাবে না। এটা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। আপনারা দয়া করে আপনাদের এই বিষয়টি আমাদের যে উপজেলা কৃষি অফিস আছে সেখানে অবহিত করেন, এবং প্রয়োজন বোধে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বা সংস্থাকেও আপনারা অবহিত করতে পারেন। আপনাদের সংগঠনের পক্ষ থেকেও কিন্তু একটা উদ্যোগ নিতে পারেন কুদ্দুস ভাই, সবাই মিলে একদিন বসে বিকেলবেলা বসে যেসব দোকানে বিক্রি করেন ওনাদেরকেও তো প্রথমে বুঝাতে হবে যে জিনিসটা বেআইনি একটা কাজ হচ্ছে। ধরেন আমাদের এই অনুষ্ঠানটা হয়তো ওনারা নাও দেখতে পারে, অথবা দেখলেও মনে করছে যে এটা তো আর আমার মুদি দোকানে অন্য লবণ তেল নুনের পাশাপাশি হয়তো এটা বিক্রি করছি। সো বেআইনি এটা প্রথমে মৌখিকভাবে তাদেরকে আপনাদের সংগঠনের পক্ষ থেকে বুঝিয়ে দেন, তারপরে যদি না হয় তাহলে তো স্যার যেটা বললেন আইনশৃঙ্খলা রক্ষাকারী থানা পুলিশ তাদের সঙ্গে, হ্যাঁ, কিন্তু যখন একটা সংগঠন আছে আপনাদের, সেটার পক্ষ থেকে আপনারা একদিন বসে একটা উদ্যোগ নেন, শুধু আপনার এলাকায় আপনার যেই বাজার আছে যেখানে যেসব দোকানিরা বিক্রি করেন তাদেরকে গিয়ে সবাই মিলে গিয়ে একটু বলেন, ঠিক আছে? জি ওকে ওকে, ধন্যবাদ আপা। এবার আমাদের শেষ মনে হয় নাকি? খুব ছোট্ট একটা প্রশ্ন, শেষ হলেও আসলে শেষ করতে ইচ্ছা করছে না আপনাদের? না, সেটাই আসলে আপনার মতন একজন টিভি ব্যক্তিত্ব, স্যারের মতন একজন বিশেষজ্ঞ, আসলে আমাদের মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা আরো বড় হলে ভালো হতো। আমারও মনে হয় যে এই প্রোগ্রামটা আরো বড়, এবং যারা আছেন কৃষকরা যারা এসেছেন সবার সাথেই কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু সময়ের একটা বাধ্যবাধকতা থাকে আর কি। যাই হোক, এবার আমাদের এআইআরএন এর ভাই আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আজাদ ভাই বলেন। আমাদের মুসুরি ডাল গাছ 2-3 ইঞ্চি লম্বা হলেই এই যে মরা শুরু করে, কোনো বালাইনাশক দিয়ে আমরা এর প্রতিকার পাচ্ছি না। এই স্যারের কাছে আপনার মাধ্যমে একটা সৎ পরামর্শ চাচ্ছি। আসলে এটা একটা ছত্রাকজনিত রোগ। এই রোগের জন্য আপনার অবশ্যই বিষ শোধন করতে হবে। আপনারা যখন মসুর বীজ লাগাবেন তখন শোধন করে নিতে হবে। শোধনের জন্য আমি পূর্বেই বলছি যে প্রোবেক্স এবং ভিটাফ্লো যেটা বাজারে পাওয়া যায় সেটা প্রতি কেজি বীজে 3 গ্রাম বা 3 মিলি দিয়ে আপনি শোধন করে নেবেন, তাহলে কিন্তু এই বীজবাহিত যে রোগগুলি সেই ছত্রাক রোগটা হবে না। তারপর হয়ে যখন যায় তখন কিন্তু আপনি সেখানে স্প্রে করতে হবে। সেখানে প্রপিকোনাজল আছে, রুব্রাল আছে, রুব্রাল অথবা প্রপিকোনাজল যেটা বাজারে টিল্ট নামে বিক্রি হয়, এই দুইটার একটা যে কোনো একটা প্রয়োগ করলে আপনি যদি নির্ধারিত মাত্রা প্রয়োগ করেন আশা করি এটা নিয়ন্ত্রণ হবে। ধন্যবাদ। আমার একটা আপার সুযোগ দিয়ে জি 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 বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আমি এআরএনের সদস্য মুসাম্মদ গুলকা খাতুন। এই যে কলার গাছের গোড়া ফেটে যাচ্ছে, কলার পাতা শুকিয়ে ও পচে যাচ্ছে। আমি অনেক রকম প্রোডাক্ট দিয়েছি আমার চাষিদের, এতেও আমার চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই আপনার মাধ্যমে আমি স্যারের কাছে জানতে চাই যে আমার চাষিদের আমি কি পরামর্শ দিব। খুবই সুন্দর প্রশ্ন। গুলকা খাতুনকে অসংখ্য ধন্যবাদ। এখানে বিষয়টা হলো আপনি যেটা বলছেন এটা হলো একটা পানামা ডিজিজ বলে এটাকে। এটা হলো যে পাতা শুকিয়ে যায়, ভেঙে যায় এবং গোড়া ফেটে যায়।
এটার জন্য সবার আগে যেটা দরকার, পর কয়েক বছর কিন্তু একসাথে কলা চাষ করলে সেটা বিরতি দিতে হবে। আমি বলবো ওই ক্ষেত্রে 2-3 বছর কলা চাষ করবেন না, বিরতি দিয়ে তারপর আবার করবেন। আর একটা হলো সুস্থ সবল তেওর বলি আমরা, চারা যেটা কলার চারা, সেখানে সুস্থ সবল বাগান থেকে নেবেন। তারপরে সেখানে প্রপিকোনাজল, বাজারে টিল্ট নামে আছে, বিভিন্ন নামে আছে, সেই প্রপিকোনাজল মিম গোল্ড নামেও আছে, সেই ওষুধটা কিন্তু আপনার, সেই ছত্রাকনাশকটা আপনার নির্ধারিত নিয়ম অনুযায়ী আপনারা 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। সমন্বিত ব্যবস্থাপনা যদি করেন, অর্থাৎ বীজ শোধন, ঔষধ প্রয়োগ, ক্রপ রোটেশন বা ফসলের বিরতি দেওয়া, এই সমন্বিত করলে এবং সুষম সার প্রয়োগ, তাহলে কিন্তু এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপা। ধন্যবাদ আপনাকে আপা। মুস্তাফিজ ভাই, শেষ করি। সবাইকে একটু সালাম দিতে চাই যারা আছেন, এবং আমি একটু ক্ষমাও চাই যে হলো না আজকে সবার সাথে, মানে একজন একজন করে ওরকম প্রশ্ন আর উত্তর হলো না, কিন্তু একটু তো দেখা হলো না, দূর থেকে একটু দেখা হলো। আর কোনো বাড়তি কোনো প্রশ্ন থাকে, আমার সহকর্মীরা তো ওখানে আছে, যারা সবাই যন্ত্রপাতি সহ ওইখানে যারা আছে, ওদের কাছে যদি আপনাদের প্রশ্নগুলো রাখেন, তাহলে আমরা এখানে বিশেষজ্ঞ যিনি আছেন আতর ভাই, ওনার কাছ থেকে শুনে আবার আপনাদের কাছে পৌঁছাবো। এটুকু অন্তত আমরা আপনাদের জন্য করব। আমাদের চুয়াডাঙ্গা AIRN এর পক্ষ থেকে আপনাকে এবং স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, ভালো করে কাজ করবেন, সবাই মিলে থাকবেন, এটুকু অন্তত আপনাদের কাছে আমাদের আবদার। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি কানেক্টিং বাংলাদেশের অন্য কোনো পর্বে হয়তো আপনাকে পাবেন। দর্শক যারা ছিলেন বিভিন্ন এলাকায়, চুয়াডাঙ্গার বাইরে যারা ছিলেন, যারা শুধু টেলিভিশন সেটের সামনে বসে দেখেছেন, কথা বলতে পারেননি, তাদেরও নানান সমস্যার হয়তো এখানে উঠে এসেছে এবং সেখান থেকে কিছুটা সমাধান আপনারা পেয়েছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের এটি নিউজের যে ফোন নাম্বার আছে সেখানে আপনারা সরাসরি ফোন করতে পারেন। আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা লিখতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করবার সকলগুলো দরজাই আপনাদের সঙ্গে খোলা, এবং আমরা সরাসরি কথা বলে না পারলেও বিভিন্নভাবে আপনাদের সঙ্গে এই সংযুক্তি রাখতে চাই। এটার নাম আমরা রেখেছি কানেক্টিং বাংলাদেশ। গোটা বাংলাদেশই যেন সংযুক্ত থাকে। ভালো থাকবেন সবাই।